আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা ছিল আর কি, তো সেখান থেকে আর কি আমাদের মেইন ইয়াগুলো আসতো, খরচ টরচ সবকিছু আসতো। তো প্লাস আমার আম্মু জব করতো। আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। এটা কি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা নোটিস করলেন? আপনার বড় বোনের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। তার মানে উনি হচ্ছেন রাইট নাও 30 এবং আপনি হচ্ছেন 24। ওকে, সো আপনি যখন 2.5 বছরের ছিলেন, আপনার বোন তখন বলা যেতে পারে 7 থেকে 8 বছর বয়স। আচ্ছা, তো ওই সময় আপনার বাবা ফুললি হসপিটালাইজড? আব্বু ফুললি হসপিটালে। কি করতেন উনি, পেশায় কি ছিলেন? আব্বু অ্যাক্সিডেন্টের আগে ব্যাংকে জব করতেন। আচ্ছা, তো ওই সময় মা খারাপ আচরণ করা শুরু করলো? মানে আপুই বেসিক্যালি আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে, কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো, আব্বু সিক ছিল, সব দায়িত্ব আম্মুকে নিতে হতো। মাও তখন জব করতো? হ্যাঁ, আম্মু জব করতো। তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা যেত খুব অল্পতেই রেগে যেত, তারপর অনেক খারাপ ব্যবহার করতো। তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আম্মুর একটু ঝামেলা শুরু হয়ে যায় যে তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো, এটা তো ঠিক করছো না তুমি। তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু করে। আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিলাম মোটামুটি। অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল, আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তখন আর কি একটা ট্রাক এসে টেম্পু টাইপের যে ইয়াগুলো থাকে না গ্রামে, একটা জায়গা থেকে একটা জায়গায় যায়, ওইরকম একটা গাড়িতে আব্বু ছিল আর কি। একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয়, গাড়ির যে স্টিয়ারিংটা থাকে স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায়। ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট। আব্বুর শরীরে অনেক হাড্ডি ভেঙে যায়, তারপর হচ্ছে স্টিয়ারিং ঢুকে একদম আব্বুর পুরো পেট একদম মানে চিড়ে ফেরে সাইডে একটুখানি ঝুলে থাকে, এমন অবস্থা। পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু বের হয়ে যায়, মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট। আব্বু বাঁচারই কথা না, রাইট? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল জন্য আব্বু অ্যাক্সিডেন্টের পরে 14 বছরের মতো বেঁচে ছিল। বাট মানে যে অবস্থা ছিল আব্বু হাঁটতে পারতো না। আব্বুর 11 মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো তখন আব্বু হাঁটতে পারতো না, আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল। তো আম্মু তখন আর কি আব্বুকে অনেক টেক কেয়ার করেছে। আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার, বেবিরা যেরকম ওয়াকারে হাঁটে আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে, আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে, দেন ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে। তো তারপর যাই হোক অনেক বছর পার হলো, 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আপুর খুব অল্প বয়সে বিয়ে হয়, তখন 14 বছর বয়স ছিল। তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল, ওই জন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি। 14 বছর বয়সে? হ্যাঁ, আপুর যখন 14 বছর বয়স। তারপর 2001-এ বিয়ে হয়, তারপর 2005-এ আপু দেশের বাইরে চলে যায় হাজবেন্ডের সঙ্গে। আপুর হাজবেন্ড দেশের বাইরে থাকতো। তারপর 2005-এ দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম, আব্বু আম্মু আমি। এর মাঝে তো অনেক মানে কি বলবো, নিজের মা সম্পর্কে আসলে এভাবে কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, তারপর বলতে হয়। 2005-এ আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহারগুলো আরো বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে, আব্বুর সাথে। বাবা কি তখন জব করছে নাকি একদম? বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে বাবা জব করতো না, কারণ বাবা হাঁটা চলে তো অনেক বছর করতে পারেনি। তারপর কি বাবার হচ্ছে যে কিছু মানে জায়গায় হয়তো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে, ওখান থেকে আসতো, প্লাস বাড়ি থেকে আসতো, ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল। তারপর 2006 সালে আপনারা তখন কোথায়? আপনারা কি তখন ঢাকাতে? না, আমরা তখন ঢাকাতে না, আমরা তখন আমাদের বাড়িতে। বাড়িতে গেলেন কবে? বাড়িতে গিয়েছি আমরা হচ্ছে 1 বছর একটু বেশি সময় হচ্ছে ঢাকায় ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে মানে 96-এর কি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নেই, বাট আমরা হচ্ছে 13-14 মাসের মতো ঢাকায় ছিলাম। তারপরে আর কি আমরা বাড়িতে চলে যাই। বাড়ি কোথায় চলে গেলেন? আমাদের বাড়ি তো সিরাজগঞ্জ চলে গেলেন। আচ্ছা, তো সিরাজগঞ্জে মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন? না, আমাদের বাসা, আমরা যে বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম, ওখানে। 1 বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র? তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই, তো ওখানে আমাদের বাসা ছিল, ওখানে আমরা যাই, গিয়ে ওখানে থাকি আর কি। আম্মু কিছুদিন পরে হচ্ছে জয়েন করে, আম্মু আগেও জব করতো, ওই সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে। আচ্ছা, আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বেশি তো হাঁটা চলা করা নিষেধ ছিল, বলেছিল যে যতটা সম্ভব রেস্ট নিতে। তো আব্বু এরকম মানে জবে আর যাওয়া হয়নি, তো টুকটাক বিজনেস করতে ভাবে চলতো আর কি আমাদের। তো তারপর হচ্ছে 2006 সালে একটা ঘটনা আমি দেখি আর কি, মানে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে আমি যখন আম্মুর বেডরুমের দিকে যখন আমি গেলাম, তো
গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা আমি দেখি। সো তারপর থেকে আর কি আমার আম্মুর প্রতি বাবা কোথায় তখন? আমার আব্বু তখন বাইরে ছিল। বাইরে বলতে? বাইরে হচ্ছে আব্বু ওই ব্যবসার কাজে আব্বু বাইরে গিয়েছিল, একটা শপ ছিল ওখানে আব্বুর, তো ওই শপে গিয়েছিল আর কি। আচ্ছা, সো আপনি যে আপত্তিকর অবস্থাটা দেখলেন, এটা কি বেসিক্যালি আপনি ফার্স্ট টাইম নোটিস করলেন এরকম? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম নোটিস করলাম এরকম কিছু। তো তখন আপনি স্কুলে পড়েন? তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি। স্কুলে পড়ি তখন আমি। তো তারপর ওটা দেখার পর থেকে আম্মু তো প্রচন্ড ভয় পেতাম, মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বললে অথবা একটু জোরে কথা বললে আমি ভয় পেয়ে যেতাম, বুকের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যেত যে এখন কি হবে। তো তারপর ওই ঘটনাটার পর থেকে আমি জাস্ট রুমে ঢুকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গিয়েছি আর কি, আমি আমার রুমে চলে গিয়েছি। তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে, তো এসে আমাকে বলছে যে যা দেখেছো সেটা যেন বাবাকে না বলা হয়, যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, মা আপনাকে সবসময় এই ধরনের শাসনই করতো? শাসনই করলো বিষয়টা নিয়ে? হ্যাঁ, শাসনই করলো। তারপর আমি তো আমি আগে বলেছি যে আমি প্রচন্ড ভয় পেতাম আম্মুকে, তো আমি আর কিছু বলি না, বাবা আসার পরও কিছু বলি না। তো তারপর এভাবে চলছিল। এরপরও আরো কয়েকবার আমি এরকম ঘটনা আমার চোখের সামনে হয়েছে, কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আম্মুরও একটা ভয় কেটে যায় যে হ্যাঁ আমি তো বাবাকে কিছু বলিনি, আমি কিছু বলবো না। তো আমার সামনে এরকম ঘটনা আরো অনেকবার হয়েছে, বাট আমি বাবাকে কিছু বলতে পারিনি আর কি। তো তারপরে গিয়ে আমরা 2007 সালে আমরা নিজেদের বাসা করি। তো সিরাজগঞ্জে, হ্যাঁ, নিজেদের বাসা করার পরে ওখানে আমরা শিফট হই। তো তারপর 2009 সালে হঠাৎ করে একদিন আমার আব্বু প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আপনারা শুনছেন রেহনুমার জীবন গল্প। রেহনুমা রাইট নাও 24 চুপ হয়ে থাকতো। তারপর আমি আমার রুমে চলে যাই। তো হঠাৎ করে প্রায় 10-15 মিনিট পর আব্বু চিৎকার করে আমাকে ডাকে। তো আমি ছুটে আব্বুর রুমে যাই। তো রুমে যাওয়ার পরে দেখি যে আব্বু বলছে আমার খুব খারাপ লাগছে, তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও। আচ্ছা, তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি। তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু জাস্ট বুকে হাত দিয়ে রেখেছিল, যেখানে ব্যথা করছিল। আব্বু বসতে পারছিল না, শুতেও পারছিল না, শোয়া হয়েছিল বিছানায়। তুমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাওয়ার পরে আব্বুকে চেয়ারে বসিয়ে দিই। তো তারপর আব্বু বমি করে দেয়। তো বমি হচ্ছিল, তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আম্মু আসো, আব্বু তো বমি করছে, তো মরে যাক আমার কি, আমি পারবো না যেতে, আমাকে ডাকবা না। এটা আপনার মা বলে? আমার মা বলে। আচ্ছা, তখন আমি খুব কষ্ট পাই, কারণ মারছি, আমি বাবার খুব কাছে ছিলাম, বাবাকে প্রচন্ড ভালোবাসতাম। এখানে একটা বিষয় বলি প্রিয় শ্রোতা, আমি বারবারই বলছি, আজকে যে ধরনের ডিসক্লেমার আমরা দিয়েছি সেই ডিসক্লেমারের জায়গায় আমার আরো বেশ কয়েকটা কথা বলার আছে আজকের অনুষ্ঠানে। আজকেই ওর যে গল্পটা, সেই গল্পের পুরোটা জুড়েই থাকবে ওর মাকে নিয়ে বলা অনেক কষ্টজনক অনেক কথাবার্তা। আমাদের সমাজে কিংবা আমাদের পুরো পৃথিবীতে যদি বলি, মা হচ্ছেন এমন একটি ক্যারেক্টার, মা হচ্ছেন এমন একটি স্বর্গীয় গিফট সন্তানের জন্য, যেখানে কোনো লজিকই খাটে না। মা যা মা তাই, এখানে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই। সুতরাং আজকের এই পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে আপনি আইদার পজিটিভ আইদার নেগেটিভ কোনো কিছুই ভাববেন না মার এই বিষয়টাকে নিয়ে। আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি। আপনারা বরং ভাবুন এটা, যে একটা মেয়ে পরিবারে এই ধরনের পরিবেশের মধ্যে বড় হয়ে সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে ফাইট করছে। কারণ এই পার্টিকুলার একটা মাকে দিয়ে সমাজের অন্য সকল মাকে চিন্তা করার কোনো সুযোগ নেই। চিন্তা করতে গেলে আপনার এই গল্পটাকে ফেক মনে হবে, এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি চিন্তা করতে গেলে ভয়ানক রকমের কষ্ট পাবেন। তবে হ্যাঁ, আমি ডেফিনেটলি শিওর যে আজকের এই গল্প শুনে অনেকেই হয়তো বা তার নিজের জীবনের গল্পটা খুঁজে পাবেন। কারণ এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে এত বড় হাইলাইট করা, এত বড় স্পেস দিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে ইন্সপায়ার করা, এটা আসলে রেডিওতেই ফার্স্ট হয়েছে। সো সেই জায়গা থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি বারবার ইন্টারাপ্ট করছি আপনাদেরকে এই একটা জিনিস বোঝানোর জন্য, গল্পের ক্যারেক্টারের কোনো পার্টিকুলার বিষয় যেটা আপনার মধ্যে নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে ওটাকে ফোকাস না করে বরং এই মেয়েটার স্ট্রাগলটাকে ফোকাস করবেন প্লিজ। ওকে, হ্যাঁ। তারপর আমি মাকে ডাকতে চাইনি। তো তারপর আব্বু পরপর 3বার বমি করেছে। তো বমি করার পরে তারপর আব্বুকে নিয়ে আবার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আব্বু আমাকে মানে হাত জোর করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও। আমি বলেছি তুমি এভাবে কেন কথা বলছো,
বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মানে আমি তখন এতটাই মানে আমি তো কিছু বুঝতাম না তখন। আমি যদি এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে, আমি হয়তো বুঝতে পারতাম যে আবু হয়তো আর বেশিক্ষণ থাকবে না, এই জন্য ওইভাবে বলছে। বাট তখন আমি বুঝিনি আসলে। তা বলছে এভাবে কথা বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবা, ভাই আসবে একটু পরে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা, কিছু হবে না। তো তারপর ভাইয়া 5টার দিকে, ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয়। ওর বাসা থেকে তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই। তো ভাইয়া হেঁটে হেঁটে রাত 4টায় স্বাভাবিকভাবে একটা ছোট শহরে। ভাইয়া ছিল, ভাইয়া ওই যে আমি বললাম একটা কাজিনকে ফোন করছিল সে রাত থেকে। 4টা মানে কি ভোর 4টা? ভোর 4টা, হ্যাঁ। তো ভোর 4টায় ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়, হচ্ছে হসপিটালে যায়, সে কোনোভাবে কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা। এই সময়ের মধ্যে মা আসেনি রুমে? মা একবারও আসেনি। আচ্ছা। পরে একটা রিক্সায় আমি উঠি, আর একটা রিক্সায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আচ্ছা। বাট যদি সময় মতো আনতে পারতাম হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আমরা দেখছি, হ্যাঁ আমরা দেখছি, বাট যদি রাতে আনতে পারতেন। জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে, তো যখন আমি ডিটেল বললাম ডক্টরকে তখন বলছে যে রাতে আনা উচিত ছিল। তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে। তো তারপর ইসিজি করা হলো, সব চেক আপ করা হলো। আব্বুকে আব্বু সারা রাত তো ঘুমায়নি, তো আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ঘুমানোর জন্য। তো 6:30টার দিকে আমি আম্মুকে ফোন করলাম, আব্বুর ফোনটা আমার কাছে ছিল। তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা, আব্বুর তো স্ট্রোক হয়েছে, তো ডক্টর এটা বলেছে। তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো, তোমার বাবা তুমি দেখো, আমাকে কেন বারবার ফোন দিয়ে বলতেছো। বলছে যে আম্মু আমি একা একা এখানে কি করব, তুমি আসবা না? বলতেছে যে না আমি আসতে পারবো না। এখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। ভাইয়া আর কি হসপিটাল মেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে। তো তারপর আমি আম্মুকে বললাম যে আমার তো টাকা লাগবে, হসপিটালে তো টাকা লাগবে। তো টাকা লাগবে, তুমি তোর বাবাকে বলো কোথায় টাকা রেখেছে, এসে নিয়ে যাও, আমি কিছু জানি না, আমাকে আর ফোন দিবা, আমাকে বিরক্ত করবো না। তো তারপর আমি আর মাকে ফোন দিই না, আমি আমার চাচুকে ফোন দিই। আমার ছোট চাচু আমাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকতো। তো চাচুকে ফোন দিয়ে বলি যে চাচু আব্বু তো এরকম হসপিটালে, তো আপনি আসেন। সে বলে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার অফিস আছে, আমি এখন আসতে পারবো। তো তারপরে আর কি ডক্টররা হচ্ছে আব্বুকে কেবিনে শিফট করলো। ফার্স্টে ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে আমি আবার প্রায় মনে হয় 8টার দিকে আম্মুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারবা আব্বুর জন্য? বলে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার থাকলে তুমি সে পানি নিয়ে যাও। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ, ওকে। তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে একটু পরে তো বুয়া আসবে, তো বুয়া আসলে আমি বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। বুয়া আসছে পরে, হয়তো বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে আম্মু নিজে এসেছে 9:30টার দিকে। এসে বলতেছে যে নাস্তা দিলাম, এখন আমি যাচ্ছি, আমাকে আর বিরক্ত করবা না, আমাকে আর ফোন দিবা না, কি করার তুমি করো, তোমার বাবার ড্রয়ারে টাকা আছে, ওখান থেকে নিয়ে তুমি খরচ করো, আমাকে বিরক্ত করো না তুমি। তারপর ডক্টর বললো যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো, মানে স্টিল কিন্তু স্যালাইন চলছে। তারপর বললো যে এখন মোটামুটি ভালো আছে। তো আরেকটা কথা বলে রেখে, হসপিটালটা ছিল হচ্ছে আমার চাচির ভাইয়ের আর কি। আচ্ছা। তো ওই আঙ্কেল এসে বললো যে সেই হিসেবে আব্বুর আর কি এক্সট্রা কেয়ার হচ্ছিল। তো তারপর 8টার দিকে ডক্টর এসে বললো যে এখন মোটামুটি ঠিক আছে, কোনো রিস্ক নেই। তো উনি ঘুমানোর তো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো উনি ঘুমালে উনি বেটার ফিল করবে, আপনারা ওনাকে বেশি বিরক্ত করেন না, এটা বলছে আর কি। তো বলার পরে তো আম্মু বললো যে ঠিক আছে, আমি তো সারাদিন ছিলাম, আমি এখন চলে যাই, তুমি থাকো। আমার সাথে আমার একটা ভাগিনা ছিল, মানে ও আর আমি সেম এজেরই ছিলাম। তো আমি আর ও হসপিটালে ছিলাম, তো আম্মু চলে গেল। যাওয়ার পরে আমাকে আম্মু বাসায় চলে যাওয়ার, আমাদের হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব ছিল 5-6 মিনিট, রিক্সায় করে 5-6 মিনিট দূরত্ব ছিল। তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, তুমি আমার যে ইয়াটা ছিল নাম ছিল মধু, বলছে তুমি আর মধু বাসায় আসো। তো আমি বলছি বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই, তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। আচ্ছা।
আমি বললাম যে বড় খালামণি কেন আসবে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে। মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ করতো, এটা অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা, তো বলো যে আব্বু যদি রেগে যায় তখন আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে। একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না। আম্মু তো আমাকে বাসায় ডেকেছে, আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মা চলে আসবে, তুমি থাকো, আমি আসছি। তা আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো যে ওকে। তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক আমি তো চলে আসলাম বাসায়। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তা আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল, আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? বলছি আমি জানি না, ঠিক আছে আমি গিয়ে দেখছি। তা আমি বললাম যে আমিও যাবো, তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। ওকে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। বলছে না তুই যাবি না, তুই থাক, আমি যাচ্ছি। তো আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল। তো আম্মু মেবি 3:30টার দিকে হসপিটালে গিয়েছে। তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়েই হসপিটালে আয়। আমি বলছি কেন, আব্বুর কি অবস্থা এখন? বলছে হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই টাকাগুলো নিয়ে, এখানকার তো বিল পে করতে হবে, ঢাকা গেলে টাকা লাগবে, তো তুই টাকাগুলো নিয়ে আয়। আমি আর খেতে পারলাম না। আমার এর মধ্যে আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যে আমার কেমন ওখানে প্রচন্ড খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পর দেখি যে আমার একজন চাচু হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে, তো ধরে বলতেছে যে চল উপরে চল। আমি বললাম যে আব্বুর কি হয়েছে? তখন আমার খুব খারাপ লাগছিল, যে আমার মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই। তাই আমি বলছি সত্যি করে বল আব্বু কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল হচ্ছে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু পুরোটা সময় আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখেছি আব্বুর কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে চিল্লানো শুরু করছি যে হার্ট অ্যাটাক করেছে পেশেন্টের, হার্ট পেশেন্টের রুমের সামনে, দরজা কেন খোলা থাকবে, এত মানুষ